সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা রলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও ভেটো যুক্তরাষ্ট্রের, ইসরায়েলি হামলায় নিহত 50 জন। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে রাজধানীতে আজ বাদ জুমা বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে তারা কঠোর আন্দোলনে যাবেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, সরকারের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে আরেকটা বিপ্লব। এ সময় দাবি আদায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। যদি এরপরও দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে, আমরা চ্যালেঞ্জ দিলাম। যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। বিক্ষোভ সমাবেশ শেষে গানের শিক্ষক নিয়োগের বিরোধিতা এবং ইসলাম শিক্ষার প্রসারের দাবি জানিয়ে মিছিল বের করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার ভূমিকা থাকতে হবে। এক্ষেত্রে সরকারের নিরপেক্ষ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সাংবাদিকদের জন্য এক কর্মশালায় এমনটি বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে 2 দিনের নির্বাচন বিষয়ক কর্মশালা শুরু হয়। টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির এই আয়োজনে বক্তব্য রাখেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার ভূমিকা দরকার। নির্বাচনকালীন সরকার কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন যদি আমরা প্রত্যাশা করি, নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না। কাজে এই ভূমিকা, তাদের ভূমিকাটাও আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলীয়করণ ও অনিয়মের কারণে অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক সততা, শুদ্ধাচার, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি বিষয়গুলোকে, যে সম্ভাবনাগুলোকে যেভাবে পদদলিত করা হয়েছে এবং দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, এটা শুধু গত 16 বছরের নয়, এটা বাংলাদেশে বলতে গেলে 54 বছরেই যে অবস্থায় তৈরি করা হয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে, দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে পেশাগত দলীয়পনার সৃষ্টি করা হয়েছে এবং সে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। এই বাধ্যবাধকতা, কারণ আমার যদি কার্ড থাকে, আমার যদি অ্যাক্রিডিটেশন থাকে নির্বাচন কমিশনে, এই কার্ডটাই তো যথেষ্ট। এটা অবহিত করতে যাওয়ার মানেই হচ্ছে যে এখানে আমি হ্যারাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে এবং সেটা টার্গেটেড হ্যারাসমেন্ট হতে পারে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বিপ্লব করে যারা সমাজ পরিবর্তন করতে চায় তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরউদ্দিন ওমরের স্মরণ সভায় এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বদরউদ্দিন ওমর জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন।
কখনো আদর্শের সাথে বেইমানি করেননি। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠন অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। আপনারা হচ্ছে অনেক ভালো বলবেন, অনেক তাত্ত্বিক আছেন এখানে, এটা হচ্ছে মূল কথাটা। তো সেই সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে। রাজধানীর বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও সবজি। প্রতি কেজি পেঁয়াজ 5 টাকা কমে 75 টাকায় বিক্রি হচ্ছে। পিছিয়ে নিয়ে কাঁচামরিচ প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 180 টাকা পর্যন্ত। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পুরো সপ্তাহের বাজার করতে আসেন অনেকে। সাপ্তাহিক ছুটির দিন ভোক্তাদের ভিড় থাকে বেশি, সবাইকেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, কারণ সবজি সহ সবকিছুর দামই চড়া। পেঁয়াজের ঝাঁজ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। রসুনের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আদার দাম। কাঁচা মরিচের দামও কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। গত সপ্তাহে পেঁয়াজ 80 টাকা ছিল, আর এই সপ্তাহে মনে হয় 5 টাকা রেট কম, 75 টাকা বেচতে আছে, আর পাল্লা নিলে 74 টাকা করে পড়তে আছে। আগে 140 160 এরকমই ছিল, আজকে 160 টাকা কেজি। মাঝখানে কয়েকদিন আগে 120 টাকাও ছিল, কিন্তু একটু আজকে একটু বাড়তি। কাঁচা মরিচ কাল পরশু দিনে নিয়েছি 100 টাকা, 120 টাকা কেজি, আজকে কিনছি 180 টাকা কেজি, আবার এখানে 160 টাকা কেজি। এই কারওয়ান বাজারের ভিতরেই 20 টাকা 30 টাকা পার্থক্য হয়ে যায়। গরিব যারা আছে তারা কি করবে? ওই রাস্তার মধ্যে ভাগা বিক্রি করে না, টোকা আমাদের ভাগা কিনে খাইতে হবে আর কি। আমাদের যাওয়ার জায়গা নেই, তো আমাদের কথা শোনার মতো তো কেউই নাই। গত সপ্তাহে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল গোল বেগুনের। এ সপ্তাহে কিছুটা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। এছাড়া পটল, মুখী কচু, ঢেঁড়স ও চিচিঙ্গা 60 থেকে 80 টাকা কেজি দরে কিনতে হচ্ছে নগরবাসীকে। লাউ হলো 60 টাকা পিস, কারকুল হলো 80 টাকা, সিমের কেজি হলো 150, উস্তার কেজি হলো 60 টাকা, শসা কেজি হলো 90 টাকা। ঢেঁড়স আগের সপ্তাহ ছিল 60 টাকা, এই সপ্তাহে 70-80 টাকা আছে। পটল 60 টাকা, কোনোটাই কমছে আর কি, কোনোটাই বাড়ছে 10-15 টাকা। বাজার করা খুব কঠিন। সবজির দাম যেভাবে 80 টাকা কেজি, তারপরে 120 টাকা চাই টমেটো, 100 টাকা চাই টমেটো, ভালো মানের টমেটো 120 টাকা, তাহলে অনেক দাম না? এটা তো 50-60 টাকা বাড়ি জুলান এরকম হওয়ার দরকার ছিল। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। সাধারণের নাগালের মধ্যে নেই রূপালী ইলিশ। 1 কেজি ওজনের মাছ বিক্রি হয় 2500 থেকে 2600 টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে গরুর মাংস 750 আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রকৃতিতে চলছে শরৎকাল। এই ঋতুতেও কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন মৌসুমী বায়ুর প্রভাবে এই অবস্থা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় মেঘের বলয় সৃষ্টি হয়ে হঠাৎ বৃষ্টি নামছে। কৃষিবিদদের মতে এখনকার বৃষ্টি চাষাবাদের জন্য আশীর্বাদ, তবে শীতের আগাম সবজির জন্য ক্ষতিকর। কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ। হঠাৎ নির্দিষ্ট কোনো এক জায়গায় কিছুক্ষণ ঝুম বৃষ্টি ঝরে তা আবার থেমেও যাচ্ছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে উষ্ণ বায়ু উপরে উঠে যায়, পরে তা ঠান্ডা হয়ে জলকণা বা বরফকণায় পরিণত হয়। এই জলকণাগুলো একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে, যা একটি বলয় আকারে বিস্তৃত হয় বলে জানান এই আবহাওয়াবিদ। বৃষ্টি বলয় মানে কি? একটা লাইনের মতো থাকবে, চক্রাকারে থাকবে। আর সবসময় তো চক্রাকারে থাকে না, লাইন আকারে। ক্লাউড কখনো দেখবেন চক্রাকারে আসে না, লাইন ধরে আসতে থাকে। এখন যেটা বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হয় 13 মিলিমিটার বৃষ্টি হয়। আর ক্লাউড ব্রাস্ট যেটা বললাম, ব্রাস্ট মানে বুঝছেন তো, বোমার যেখানে বিস্ফোরণ ঘটে, অল্প জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি অল্প সময়ে। কৃষিকাজ বা চাষাবাদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ, এমন অভিমত কৃষিবিদদের। এতে আমন ধানের ফলন ভালো হবে। এছাড়া বৃষ্টি থেমে গেলে শীতকালীন সবজির জমি তৈরি হয়ে থাকবে, তবে আগাম শীতের সবজির জন্য এই বৃষ্টি ভালো নয়। ঠিক এই সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে ইরিগেশন কৃষককে দিতে হচ্ছে না, এবং আমন ধানের ফলন কিন্তু এবার অনেক বেশি হবে যদি না
হারভেস্টিংয়ের সময়, যেমন আরও 1 মাস পরে যখন হারভেস্টিং হবে তখন যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে কিন্তু খুব আশীর্বাদ আমাদের জন্য। সবজির ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করেছে। আগাম যে ফসলগুলো করার কথা ছিল, সবজিগুলো করার কথা ছিল, কৃষক কিন্তু একটাও সাকসেসফুলি এই অতিবৃষ্টির কারণে কিন্তু করতে পারছে না। বৃষ্টির ফলে শীত মৌসুমে সবজির সরবরাহ বাড়বে এবং দাম কমে যাবে বলেও মনে করেন তিনি। প্রচুর পরিমাণ ফলন হবে, যার ফলে কিন্তু দামটা একটু কমে যাবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে খাদ্যপণ্যের উৎপাদন মূল্য যৌক্তিক নয় এবং বিপণন ব্যবস্থা ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, শাকসবজির উৎপাদন খরচ পাশের দেশের চেয়ে বেশি, পাশাপাশি বিপণন ব্যবস্থাও ত্রুটিযুক্ত। শফিকুজ্জামান বলেন, ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া জরুরি। সরকার বরাদ্দ দিলেও বেশিরভাগ কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছায় না বলেও জানান তিনি। আমাদের উৎপাদন কষ্টটা আপনার অনেকটাই বলবো যে যৌক্তিক না, অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আমাদের পাশের দেশে যদি আমি কম্পেয়ার করি, আমাদের পাশের দেশে কিন্তু যেগুলো আমাদের এই ধরনের দ্রব্য, শাক সবজি বা এগুলোর উৎপাদনে আপনার আমাদের পাশের দেশে থেকে আমরা কিন্তু অনেক বেশি কস্টে আমাদের উৎপাদন করতে হয়। আর তারপরে হলো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের বিপণন ব্যবস্থা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এ নিয়ে 6 বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল। সর্বশেষ প্রস্তাবের খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সে সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল। স্থায়ী ও অস্থায়ী মিলে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 14 সদস্য দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। This draft resolution was drawn up by the 10 non-permanent elected. এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় 50 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরেই প্রাণ হারিয়েছেন 40 জন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে গাজা শহরে নির্বিচারে বিমান ও ড্রোন থেকে বোমা বর্ষণ করছে ইসরায়েল। এছাড়া বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে সেখানকার বাড়িঘর ধসিয়ে দিচ্ছে তারা। গাজায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও 4 ফিলিস্তিনি মারা গেছেন। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 435 জনে। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে ওমান। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। প্রথম 2 ম্যাচ জিতে এই গ্রুপ থেকে এরই মধ্যে সুপার 4 নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। তবে নিজেদের প্রথম 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওমানের। তাই এই ম্যাচটি শুধুই নিয়ম রক্ষা তাদের জন্য। টুর্নামেন্টের শেষ 4 নিশ্চিত হয় ভারতের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার হাতে নিজেদের ভাগ্য তুলে দিয়ে তাতেই জয়ী বাংলাদেশ। লঙ্কানদের আফগানিস্তান বধে টুর্নামেন্টের শেষ 4 নিশ্চিত হয় লিটন দাস বাহিনীর। সেই সাথে জায়গা করে নিয়েছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফেব 4-এর লড়াই হবে একে অপরের বিপক্ষে। সকল কঠিন সমীকরণকে পাশে ঠেলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও টেনে তুলেছে সুপার 4-এর লড়াইয়ে। গ্রুপ পর্বে 3 ম্যাচের সবকটিতে জিতে 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপ সেরা হয়েছে লঙ্কানরা। আর 2 ম্যাচ জেতা বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্স আপ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি এই গ্রুপ থেকে সুপার 4-এ উঠেছে ভারত ও পাকিস্তান। এই 4 দল নিয়ে সুপার 4 পর্ব শুরু হবে 20 সেপ্টেম্বর, শেষ হবে 26 সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল 28 সেপ্টেম্বর। সুপার 4-এ প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে, অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে 3টি করে ম্যাচ। এরপর পয়েন্ট টেবিলে সেরা 2 দল খেলবে ফাইনাল। সুপার 4-এ বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে। 24 সেপ্টেম্বর ভারত ও 25 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও ভেটো যুক্তরাষ্ট্রের, ইসরায়েলি হামলায় নিহত 50 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।